আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য সবার প্রথম রসায়নের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা এখনও ভাইয়ের চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা এখনই জলদি সাবস্ক্রাইব করে দাও এবং সেই সাথে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের প্রতিদিনের ভিডিও তোমাদের কোনো উপকারে আসে কিনা। যদি একটু হলে উপকার আসে তাহলে ভাইয়ের চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করবা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন শুরু করে দিই। তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হবার শক্তিকে কি বলে। তো এখানে আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন, রাসায়নিক বন্ধন এবং আন্তঃআণবিক বন্ধন। তো আমি শিওর না এই উত্তরগুলো সঠিক কিনা। তোমরা যারা সঠিক উত্তরগুলো জানবা কমেন্ট করে জানাবা, আর এখানে যদি সঠিক উত্তর থাকে তাহলে তো ভালোই হলো। তো চলো, 1 নম্বর প্রশ্ন এটা বললাম। তারপরে 2 নম্বর দেখো, ক্যালসিয়াম হচ্ছে কার্বনেট, তারপরে হচ্ছে তোমাদের একটা বিক্রিয়া দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ক খ গ ঘ উত্তর দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক। তো তোমরা যারা সঠিক উত্তর জানো তারা কমেন্ট করবা, যারা জানো না তারা হচ্ছে কমেন্টে উত্তর চাইবে, আমি সবারকেই উত্তর বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর বন্ধুরা দেখো, এখানে 3 নং প্রশ্নে বলা হয়েছে কোনটি ইলেকট্রনিক পরিবাহী। কোনটি ইলেকট্রনিক পরিবাহী? গলিত লবণ, গ্রাফাইট, অ্যাসিড ও ক্ষার দ্রবণ নাকি ঘ লবণের দ্রবণ। তারপর দেখো 4 নম্বরে বলা হয়েছে এজি বা এজি মাইনাস তড়িৎদ্বার। এখানে বহু ইলেকট্রনিক পরিবাহী বলা হয়েছে অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ অথবা জারণ বিক্রিয়া নির্দেশ করেছে, তিনটা বলা হয়েছে। তো এটা তিনটাই সঠিক হবে নাকি কোনটা সঠিক হবে, এটা যে তোমরা যারা আসল উত্তর জানো তোমরা কমেন্ট করে জানাবো, না হলে আমি বলে দিব। তারপর দেখো 5 নম্বর বলা হয়েছে ডাইসেলে অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম অক্সাইড নাকি হচ্ছে NH4Cl। তো আশা করি তোমরা 3, 4, 5 নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো বুঝতে পেরেছ। তো চলো এর পরবর্তীতে যাওয়া যাক। দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। ক নম্বরে বলা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড বা অক্সিজেন। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, সালফার ডাইঅক্সাইড। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? তোমরা সবাই কি বলবা? গ নম্বর রাইট অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড। আশা করি বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, তোমাদের হচ্ছে 1 থেকে 6টা হয়ে গেল, এর পরবর্তীতে আমরা 7 থেকে শুরু করি। তো এখানে দেখো নিচের বিক্রিয়াটি লক্ষ্য করতে বলা হয়েছে এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো তোমরা দেখো এখানে বলা হয়েছে একটা বিক্রিয়া দিয়ে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে। 7 নং প্রশ্নে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে। তো এখানে এই সালফার অক্সাইড এখানে হচ্ছে পরিমাণ বৃদ্ধি পাবে নাকি খ নম্বর সালফারের পরিমাণ হ্রাস পাবে নাকি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ একই থাকবে নাকি বিক্রিয়াটি থেমে যাবে। তো এরকমভাবে দেখো যে ক খ গ ঘ তোমাদের হচ্ছে 4টা অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক হবে যারা জানো তারা কমেন্ট করে জানাবা, যারা জানো না তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানানো হবে। তারপর দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা কী হবে? পশ্চাৎ দিকে সরে যাবে নাকি সম্মুখ দিকে সরে যাবে? 3 নম্বর পরিবর্তন ঘটবে। তো এটা কি হবে? পশ্চাৎ দিকে সরে যাবে, পরিবর্তন ঘটবে। এটা 3টা অপশনের ভিতর যে কোনো 2টা অথবা 3টে কারেক্ট হতে পারে। তো তারপরে দেখো এখানে বলা হয়েছে 9 নং প্রশ্নে কোনটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। ক নম্বর বলা হয়েছে 2FeCl2 প্লাস Cl2, তারপরে হচ্ছে তোমাদের তীরচিহ্ন দিয়ে 2Fe এটা বলা হয়েছে। তারপরে দেখো খ নম্বরে বলা হয়েছে H2 প্লাস Cl2 হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমাদের ক্লোরিন দেওয়া রয়েছে, তারপরে PCl3 দেওয়া রয়েছে, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া রয়েছে ঘ নম্বরে। তো কোনটা সঠিক হবে এটা হচ্ছে তোমরা যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবো, আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব। তারপর দেখো 10 নং প্রশ্নে বলা হয়েছে 2FeCl2 প্লাস ক্লোরিন তারপরে হচ্ছে 2FeCl বিক্রিয়াটি কোন ধরনের, এই বিক্রিয়াটি কোন ধরনের। তো ক নম্বরে উত্তর দেওয়া রয়েছে প্রশমন, প্রতিস্থাপন, গ নম্বরে জারণ বিজারণ এবং ঘ নম্বরে অধক্ষেপণ। তো আশা করি গ নম্বর জারণ বিজারণ উত্তর হবে। তারপরে তোমরা হচ্ছে একটু ক্রস চেক করে নিবা, যদি তোমরা বুঝতে না পারো তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ আসল সঠিক উত্তরটা তোমাদের জানিয়ে দেব। তো এটা হচ্ছে 10 নম্বর ছিল। তো তারপর দেখো এখানে 11 নং প্রশ্নে বলা হয়েছে একটি যৌগে কার্বন আছে হচ্ছে 92.3% এবং হাইড্রোজেন আছে 7.7%। যৌগটির
স্থূল সংকেত কত? তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে CH, তারপরে খ নম্বরে দেওয়া রয়েছে C2H2 এবং গ নম্বরে দেওয়া রয়েছে C2H4 এবং ঘ নম্বরে দেওয়া রয়েছে C2H6। তো এটা কোনটা উত্তর হবে, এটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে যৌগটির স্থূল সংকেত কোনটি। আশা করি তোমরা 9, 10 এবং 11 নং প্রশ্ন বুঝতে পেরেছ। তো চলো 12 নং প্রশ্নে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 মোল H2O অণুতে হচ্ছে পরমাণুর সংখ্যা 6.023 গুণ 10⁻23টি, অথবা হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে 0 পরমাণুর সংখ্যা এটা। তারপরে 3 নং প্রশ্নে 3 নং অপশনে বলা হয়েছে H2 পরমাণুর সংখ্যা 6.023 গুণ 10⁻23টি, মানে 24। ভালো করে হচ্ছে তোমরা এটা হচ্ছে স্ক্রিনশট নেবে অথবা ভিডিওটা পজ করে তোমরা ভালোভাবে পড়বা, তারপরে তোমরা অ্যান্সার করবা। তো এখানে ক 1 ও 2 দেওয়া রয়েছে, খ 1 ও 3। তো আশা করি খ নম্বরই সঠিক হবার কথা। তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 13 নং প্রশ্নে বলা হয়েছে 2 লিটার 0.1 মোলার Na2O3 সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট মানে আছে, কি পরিমাণ আছে সেটা বলতে বোঝাইছে। তো এখানে দেখো ক নম্বর দেওয়া রয়েছে 106 গ্রাম, তারপরে হচ্ছে 10.6 গ্রাম, তারপরে হচ্ছে 21.2 গ্রাম, তারপরে 12.2 গ্রাম। এরকমভাবে হচ্ছে কোনটা সঠিক তোমরা যারা জানো তারা কমেন্ট করবা, আর যারা জানো না তাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো 14 নং প্রশ্নে দেখো প্রমাণ তাপমাত্রা কোনটি। তো প্রমাণ তাপমাত্রা এখানে হচ্ছে 245, 200 হচ্ছে গ নম্বর উত্তর দেওয়া 295 কেলভিন। তো তারপর দেখো 15 নং প্রশ্নে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং লক্ষ্য করতে বলা হয়েছে 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে কপার প্লাগ জিঙ্ক সালফেট, তারপর হচ্ছে এটা মানে বিক্রিয়া দেখানো হয়েছে, সমীকরণ দেখানো হয়েছে, তারপর বলা হয়েছে সালফেট মূলকের সংকেত কোনটি। তো সালফেট মূলকের সংকেত হচ্ছে SO4 SO4 2-। তো আশা করি 15 নম্বর হচ্ছে খ সঠিক। তারপরে গ নম্বরে দেওয়া রয়েছে বিভিন্ন দেওয়া রয়েছে, তো আশা করি তোমাদের খ নম্বর উত্তর হবে। তারপরে দেখো 16 নম্বরে দেওয়া হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করলে আমরা কি পাই। 1 নম্বর দেওয়া রয়েছে কপার পরমাণুর ভর 63.5। তারপরে 2 নম্বরে দেওয়া রয়েছে দেখো এখানে কপার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তারপরে 3 নম্বর দেওয়া রয়েছে কপারের যোজনী 4। তো এখান থেকে কোনগুলো সঠিক হবে সেটা তোমাকে একটা 2টা সঠিক হতে পারে, অথবা 1, 2 ও 3 তিনটাও সঠিক হতে পারে। তো আশা করি তোমরা 15 এবং 16 নং নৈর্ভিত্তিক প্রশ্ন বুঝতে পেরেছ। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। তারপর দেখো এখানে আশা করি তোমাদের 16 হচ্ছে 1, 2 ও 3 এটাই অ্যান্সার হবে। তারপরও তোমরা হচ্ছে সঠিক বিবেচনা করে আমাদেরকে জানাবা। তারপর দেখো 17 নম্বর এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। এটা আশা করি তোমরা সবাই পারো। এখানে দেওয়া রয়েছে 6.02 গুণন 10⁻24। অনেক জায়গায় 23 অনেকভাবে দেওয়া রয়েছে। তো যেটা হচ্ছে আসল তোমরা বইও বিভিন্ন গাইডেও পড়েছো, তোমরা হচ্ছে এটা সবাই জানো, এটা অ্যান্সার করবা। তারপর দেখো এখানে 18 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা যারা ভিডিওটা হচ্ছে ভালোভাবে দেখতে চাও রেজুলেশন একটু বাড়িয়ে নিবা এবং স্ক্রিনশট দিয়ে যদি দেখতে চাও পরবর্তীতে দেখে নিবা। তো এখানে 18 নম্বর বলা হয়েছে প্রমাণ চাপ কোনটি। তো এখানে হচ্ছে 1 MEO চাপ, 1 প্যাসকেল চাপ, তারপরে 760 এরকমভাবে দেওয়া রয়েছে। তো যেটা আসল সেটা দিবা। আশা করি তোমাদের ক নম্বর উত্তর হবে। তারপর 19 নম্বর প্রশ্নে দেখো 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে হচ্ছে 93 গ্রাম মানে কার্বন মনোক্সাইড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শতকরা পরিমাণ কত পরিমাণ চেয়েছে। তো এখানে 80% দেওয়া রয়েছে, 85%, 97.5%। তো এটা কোনটা হবে তোমরা হচ্ছে জানাবা। তাহলে এটা হচ্ছে 18 এবং 19 নং প্রশ্ন। তারপরে চলো আমরা পরবর্তী স্লাইডে 19 নং প্রশ্নটা 20 নং প্রশ্নটা চলো দেখে আসি। তো এখানে 20 নং প্রশ্নে বলা হয়েছে ধনাত্মক যৌগমূলক কোনগুলো। এখানে অ্যামোনিয়াম দেওয়া রয়েছে, ফসফেট দেওয়া রয়েছে, ফসফোনিয়াম দেওয়া রয়েছে। তার ভিতর আশা করি উত্তর হবে খ নাম্বার। এখানে দেওয়া রয়েছে হচ্ছে 1 ও 3 অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম। তারপরে দেখো 21 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে কোনো মৌলের বহিঃস্তর যদি 6টি ইলেকট্রন থাকে তাহলে মৌলটি সর্বোচ্চ কতটি ইলেকট্রন গ্রহণ করবে। কতটি ইলেকট্রন গ্রহণ করবে, 10টা পূরণ করতে 4টি গ্রহণ করবে। তো আশা করি তোমাদের 21 নং প্রশ্নের ঘ নাম্বার রাইট অ্যান্সার হবে। তারপরে দেখো 22 নং প্রশ্নে বলা হয়েছে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি। তো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত আশা করি তোমরা সবাই জানো। তো এখানে ক নাম্বার একটা দেওয়া রয়েছে, খ নাম্বারে দেওয়া রয়েছে এবং গ নম্বরে NH4.NH42PO42। তো আশা করি তোমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার হবে, অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। তারপর দেখো 23 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে
সালফার ডাইঅক্সাইড ও হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড যৌগে এস এর যোজনী যথাক্রমে কত? সেটা হচ্ছে 2-3 দেওয়া হচ্ছে, খ নম্বরে 4-6 এবং গ নম্বরে 2-4, ঘ নম্বরে 4-6। তো আশা করি তোমাদের খ নাম্বারটা উত্তর হবে 4 এবং 6। তারপরে এটা হচ্ছে আমি তোমাদের শিওর দিচ্ছি না, আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আর হচ্ছে যারা হচ্ছে জানো তারা কমেন্টে জানিয়ে দিবা যে স্যার এটা সঠিক। তারপর দেখো 24 নং প্রশ্নে বলা হয়েছে দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা কোনটি ঘটে, মানে গঠিত কোনটি? দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা গঠিত কোনটি? তো ক নম্বরে দেওয়া রয়েছে আয়নিক যৌগ, খ নম্বরে সমযোজী যৌগ, গ নম্বরে যৌগমূলক এবং হচ্ছে ঘ নম্বরে কেসিএল। তো এটি কোনটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা গঠিত? তো এখানে কেসিএল হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, অর্থাৎ ঘ নাম্বার। তারপরে তোমরা তোমাদের হচ্ছে সঠিক উত্তরটা কমেন্টে জানাবা, না হলে আমি তোমাদেরকে পরবর্তী বিভিন্নভাবে তোমাদেরকে জানিয়ে দেবো, কমেন্টের মাধ্যমে হোক অথবা অন্য কোনো পোস্টের মাধ্যমে হোক। এর জন্য সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট দিলে সবার আগে তোমার চোখে পড়ে। ঠিক আছে, তারপরে দেখো যে 25 নং প্রশ্নে বলা হয়েছে অপোলার যৌগ কোনটি? অপোলার যৌগ কোনটি? এই জন্য তোমাদের হচ্ছে অপোলার যৌগ কেমন হয়, কী কারণ, এগুলো তোমাদের জানতে হবে। ক নম্বরে দেওয়া রয়েছে C12H22 ও 11। তারপরে খ নম্বরে দেওয়া রয়েছে C6H6 এবং গ নম্বরে দেওয়া রয়েছে CH3CH2OH। তারপরে হচ্ছে ঘ নম্বর সর্বশেষে দেওয়া রয়েছে C6H12O6। তো এটা হচ্ছে অপোলার যৌগ কোনটি হবে? তো আশা করি ঘ নম্বর উত্তর হবে। তো তোমরা যারা হচ্ছে এরকম সঠিক উত্তরটা জানতে চাও সবাই কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে দিব। তারপর হচ্ছে তোমরা যদি এই সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো চাও সেগুলো হচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওতে এমসিকিউ পর্যন্তই। তোমরা যদি খুবই তাড়াতাড়ি সৃজনশীল প্রশ্নগুলো চাও এবং উত্তর সহ চাও তাহলে এই ভিডিওতে সর্বোচ্চ সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ খুব সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে তোমরা সৃজনশীল উত্তর সহ পেয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।